এই 4টে সিটই আমরা সুকান্ত দার হাতে তুলে দিতে পারি, তবেই হবে প্রকৃত সম্বর্ধনা। তাই আমি মনে করছি যে ভবানীপুরের নির্বাচন মমতা ব্যানার্জি জিতবে কি হারবে তা ভবানীপুরের মানুষ ঠিক করবে। 3 তারিখে তার রায় বেরোবে। কিন্তু একটা কথা পরিষ্কার আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা যতক্ষণ পর্যন্ত তৃণমূলের শেষ না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। বাংলা থেকে তৃণমূলকে শেষ করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমি নিজে অবশ্য বিশ্বাস করি ভবানীপুর থেকে মমতা ব্যানার্জি জিতেও যদি মুখ্যমন্ত্রী হয়, এই মুখ্যমন্ত্রিত্ব 2026 পর্যন্ত চলবে না। এ বিশ্বাস আপনি রাখুন। ভারতীয় জনতা পার্টি সামাজিক দায়িত্ব এবং কার্যকর্তাদের উপর দায়িত্ব পালন করে এসছে। 2 তারিখের পর নির্বাচন জেতার পর ঘরে ঘরে মা বোনের উপর অকথ্য অত্যাচার, জেসিপি দিয়ে বাড়ি ভেঙে দেওয়া, হাজার হাজার কর্মীকে ঘর ছাড়া করা, 40 জনের উপর কার্যকর্তাকে খতম করা, সমস্ত কিছু করে ভেবেছিল আমাদেরই জামানা, কে কি করবে। আজ বিজেপি দেখিয়ে দিয়েছে যে লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআই কে আজকে লাগিয়ে দিয়ে সিবিআই গ্রেফতার করছে, মমতা কিচ্ছু করতে পারছে না। সিট গঠন করে আর সেই সমস্ত দস্যুদের ধরবার কাজ চলছে। তাই আমি মনে করি যে আমরা যদি একাগ্রতার সাথে ঐক্যবদ্ধভাবে যদি লড়াই করি, সে লড়াই আগামী দিনে পশ্চিম বাংলার নির্ণায়ক লড়াই হবে। বাংলা তৃণমূলের নয়, বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জির। অতএব পশ্চিম বাংলা আগামী দিন ভারতীয় জনতা পার্টির হবে। সারা দেশ মোদির, বাংলাও হবে মোদির। সারা দেশে পদ্ম ফুল, বাংলায়ও ফুটবে পদ্ম ফুল। আমার বিশ্বাস সুকান্ত মজুমদার তো শুধু আমাদের পথ প্রদর্শক, কিন্তু তার সার্থকতা আমাদের সকলের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে হওয়া সম্ভব। তাই আমি আপনাদের সকলকে একটা কথা বলবো, এ বাদ সে বাদ নীতি বন্ধ করুন। বড় মন করে সকলকে একসাথে কাজে নিন। শুধু মুখে বড় মনের কথা বললে হবে না, সত্যিকারের মনকে বড় করে বিজেপির কার্যকর্তা যে যেখানে আছে প্রত্যেককে কাজে লাগিয়ে এই তৃণমূল কংগ্রেসকে যদি উৎখাত করতে না পারি, পশ্চিম বাংলা আফগানিস্তান হবে, তালিবানি শাসন হবে, তার জিম্মেদার আমরা হব। সেই কারণে পশ্চিম বাংলাকে এই তালিবানি শাসনের হাত থেকে মুক্ত করবার জন্য আজ সুকান্ত মজুমদারের এই সম্বর্ধনা সভায় প্রতিজ্ঞা নিন যে যতক্ষণ পর্যন্ত তৃণমূলের ধ্বংস না দেখব ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নেব না। এটাই আমাদের একমাত্র প্রতিজ্ঞা, এটাই আমাদের একমাত্র শ্রদ্ধাঞ্জলি। তাই আমিও এখানে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে প্রতিজ্ঞা নিচ্ছি যে আগামী দিনের লড়াইতে যদি পার্টি যত চাইবে তার অধিক পরিশ্রম দেবার সংকল্প করে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে পার্টি স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জির চরণে এই প্রতিজ্ঞা নিবেদন করে যে বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির হবে, বাংলা কোনো অসৎ নেতৃত্বের হবে না, অসৎ কোনো পার্টির হবে না, বাংলা খুনিদের হবে না, বাংলা মহিলাদের আক্রমণকারী, মহিলাদের উপর অত্যাচারকারী কোন মহিলার সরকার হবে না। বাংলা ভারত মাতার সন্তানের সরকার হবে, বাংলা ভারতীয় জনতা পার্টির হবে, শ্যামাপ্রসাদ মুখার্জির হবে। এই নিবেদন করে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে পার্টির ব্যাপক সার্থকতার আহ্বান জানিয়ে এবং আশা করে ঈশ্বরের কাছে প্রার্থনা
করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক। পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির আরেক প্রাক্তন রাজ্য সভাপতি প্রফেসর অসীম ঘোষ মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অনুযোগ প্রতিম রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট শ্রী দিলীপ ঘোষ, আমার পূর্বতন সহকর্মী এবং অনেক যুদ্ধক্ষেত্রের যোদ্ধা প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী রাহুল সিনহা, ভারতীয় জনতা পার্টির বিধানসভার অত্যন্ত প্রিয় নেতা আমাদের শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর, অনেক এমপি, শ্রদ্ধেয় এমপি, এমএলএ, আমাদের পার্টির বিশিষ্ট আধিকারিকরা এবং বন্ধুগণ, রাহুল সিনহা কিছুক্ষণ আগে বললেন কঠিন সময় নয়, আমি এর সঙ্গে একমত, কিন্তু একই সঙ্গে আমি বলবো নতুন সভাপতির কাছে সময়টা কিন্তু খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন। এই জন্যে যে আগামী কয়েকদিনের মধ্যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন, এই জন্যে যে কিছুদিন পরেই রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে প্রত্যেকটি এমএলএ, প্রত্যেকটি এমপির ভোটের সাংঘাতিক গুরুত্ব থাকবে, আবার তারও কিছুদিন পরে লোকসভা নির্বাচন। সুতরাং বর্তমান নবনিযুক্ত যে রাজ্য সভাপতি, তার কাছে সময়টা কিন্তু কঠিন না হলে পরেও কিন্তু খুব এক্সট্রিমলি চ্যালেঞ্জিং সিচুয়েশন। এবং আজকে আমরা যে সকলে সমবেত হয়েছি তাকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানাতে, শুধু তার কাছ থেকে দিশা পাবো এই আশায় নয়, আমাদের অকুণ্ঠ সহযোগিতা থাকবে আগামী এই কঠিন দিনে তার পাশে গিয়ে দাঁড়ানোর। মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে আমরা কিন্তু একাকী লড়াই করছি। ভারতীয় জনতা পার্টির ভারতবর্ষে 2-3টি রাজ্য ছাড়া সব জায়গায় তার অ্যালায়েন্স পার্টনার রয়েছে। আমাদের এখানে কিন্তু আমাদেরকে এখানে একাকী লড়াই করতে হবে। আমরা ইংরেজিতে বলতে পারি উই আর ইন স্প্লেন্ডিড আইসোলেশন। স্প্লেন্ডিড কথাটা হয়তো ভুল হচ্ছে, আনস্প্লেন্ডিড আইসোলেশনে রয়েছে। কোনো পার্টনার আগামী দিনে পাবো না, এই বাস্তব রিয়ালিটি কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এবং সেখানে আমাদের করণীয় কি, নতুন সভাপতির করণীয় কি হবে, আমরা কি আশা করব? প্রত্যেকটি জেলাতে প্রচুর ছেলে আজও বসে আছে, যে কোনো কারণেই হোক। আমরা নতুন সভাপতিকে অনুরোধ জানাব, যখনই তিনি বিভিন্ন জেলায় যাবেন, প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাধারণ সম্পাদক, সিনিয়র লিডার, তাদের সকলকে সম্মান দিয়ে মিটিং করে তাদেরকে মেইনস্ট্রিমের মধ্যে নিয়ে আসতে হবে।
পলিটিক্স মানে মোবিলাইজেশন, এবং আমাদের যে স্কেয়ার্স রিসোর্সেস আছে সেই রিসোর্সেসকে মোবিলাইজ করতে হবে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকে, এখানে পার্সোনাল ইগো, নিজস্ব পছন্দ অপছন্দর কোনো ভূমিকা থাকা উচিত নয়। পলিটিক্স উইথ বিগ হার্ট, পলিটিক্স উইথ বিগ হার্ট, বড় হৃদয় নিয়ে পলিটিক্স করতে হবে। এবং আমরা যেহেতু একজন বিশিষ্ট শিক্ষাবিদকে পেয়েছি রাজ্য সভাপতির আসনে, আমরা আশা করব যে তিনি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যা রিসোর্সেস আছে সেই রিসোর্সেসকে মোবিলাইজ করে এই যুদ্ধে সামিল হবেন। আমার ব্যক্তিগত অভিমত অনেকের সঙ্গে নাও মিলতে পারে। এই পশ্চিমবঙ্গে আজকে করাপশনের চার্জ এনে সরকারকে সরানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ মনেই করে যে রাজনীতিতে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে করাপশন আজকে সেই গুরুত্ব নেই যেটা অতুল্য ঘোষ প্রফুল্ল সেনের আমলে স্টিফেন হাউস দেখিয়ে ওইরকম পাওয়ারফুল কংগ্রেস সরকারকে সরানো সম্ভব হয়েছিল। আজকে আমাদের এই করাপশন চার্জ নিশ্চয়ই থাকবে, বিভিন্ন ক্ষেত্রে যে করাপশন রয়েছে, সেন্ট্রাল স্কিমের উপরে যে করাপশন রয়েছে নিশ্চয়ই থাকবে, কিন্তু ফোকাস আমাদের অন্য অনেক বিষয়ের উপর থাকবে। যে বিষয়গুলোর ওপর ফোকাস করলে পরে আমরা মধ্যবিত্ত সম্প্রদায়কে, যে মধ্যবিত্ত সম্প্রদায় পশ্চিমবঙ্গে ওপিনিয়ন মেকার, বিশেষ করে ক্যালকাটা বেসড, সেই মিডল ক্লাসকে আমরা প্রভাবিত করতে পারব। নাম্বার ওয়ান, শিক্ষাক্ষেত্রে যে মেস তৈরি করেছে সিপিএমের আমল থেকে, অনিলায়নের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত, আমাদের অনেকের থেকেই আমার বর্তমান সভাপতি তিনি খুব ভালো জানেন, সেটাকে ফোকাস করতে হবে। বাঙালির কাছে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটি মিডল ক্লাস ফ্যামিলি তারা মনে করে যে তাদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো কাজ পেয়ে, ভালো চাকরি পেয়ে পরিবারে হাল ধরবে, পরিবারের দুঃখ মোচন করতে পারবে। বাঙালির এইটাই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। সেইটিকে সম্পূর্ণ সিস্টেম্যাটিক্যালি নষ্ট করে দিয়েছে এই সিপিএম এবং বর্তমানের এই সরকার। দ্বিতীয়ত, ডোল রাজনীতি, এই যে মমতা ব্যানার্জি শুরু করেছেন, এতে লাইফ উইথ ডিগনিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হয় দেখে এই বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, করোনার সমস্ত নিয়ম ভায়োলেট করে হাজার হাজার মহিলা তারা ওই সামান্য 500 টাকার জন্য সেই ভোর রাত থেকে দাঁড়িয়ে বিকেল 5টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। এই ডোল রাজনীতি আমাদের দেশের যে ডিগনিফাইড লাইফ প্রত্যেকটা সিটিজেনের হওয়া উচিত সেটা নষ্ট করে দিচ্ছে। এই টাকা আসছে কোথা থেকে? ধার করে। অনেক রাজ্যই ধার করে, কিন্তু মমতা ব্যানার্জি ধার করে কোনো প্রোডাক্টিভ অ্যাসেট তৈরি না করে, যে প্রোডাক্টিভ অ্যাসেটের মাধ্যমে ভবিষ্যতে রুরাল পিপল, আরবান পিপল তারা রোজগার করতে পারে, সেই অ্যাসেট তৈরি না করে তিনি ডোল রাজনীতির মাধ্যমে তাৎক্ষণিক রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছেন। টাকা আসছে কোথা থেকে? ধার করে। বামপন্থীরা যখন চলে যায় 1,85,000 কোটি টাকা রাফলি তাদের ঋণ ছিল। আজ প্রায় 5.5 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের ঋণ হিসেবে রয়েছে। ঋণ নেওয়া অন্যায় আমি বলবো না, কিন্তু ঋণ নিয়ে কি করছে একটা স্টেট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই ঋণ প্রোডাক্টিভ অ্যাসেট তৈরি না করে
আজকে এই ডোল রাজনীতি, ফ্রিবিজ, মুখে ললিপপ সরিয়ে দিয়ে রাজনৈতিক তাৎক্ষণিক লাভের জন্য পশ্চিমবঙ্গকে আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি মনে করি যে একই সঙ্গে যে বেকারত্ব, সাংঘাতিক বেকারত্ব, ইন্ডাস্ট্রি নেই। ইন্ডাস্ট্রি আসবে কেমন করে? জমির উপর কোনো সুস্পষ্ট নীতি নেই। আমাদের বারবার বলতে হবে, মধ্যবিত্ত সম্প্রদায়ের কাছে এটা তুলে ধরতে হবে যে ফার্মার্সদের জেনুইন প্রয়োজন যেটা এবং ইন্ডাস্ট্রির যেটা রিকোয়ারমেন্টস, এই দুটোর মধ্যে ব্যালেন্স কিন্তু এই সরকার করতে পারেনি। ভারতীয় জনতা পার্টি মধ্যবিত্ত দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার মনে হয় এই পয়েন্টটা বারবার তুলে ধরতে হবে। অন্য সমস্ত রাজ্যে জমি পাওয়া যায়, এখানে জমি পেতে গেলে পরেই মমতা ব্যানার্জি বলেন কৃষকদের কাছে ডাইরেক্ট চলে যান। হাজার হাজার কৃষকের সঙ্গে কথা বলে জমি নিয়ে সেখানে ইন্ডাস্ট্রি করতে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইন্টারেস্টেড নয়। আমাদের ক্যান্ডিডেট ভবানীপুরে দাঁড়িয়েছেন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তিনি ভালো রেজাল্ট করে জিতে আসবেন। যদি রেজাল্ট, যদি গড ফরবিড যদি আশানুরূপ না হয়, আমাদের কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। শ্যামাপ্রসাদ আমাদেরকে বলেছিলেন প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, একান্ত প্রয়োজন হলে পরে প্রতিশোধও নিতে হবে। আমরা যে যেখানে আছি, যে সামান্য দায়িত্ব নিয়েই আমরা রয়েছি, সেখানে আরেকটু সময় পার্টির জন্য, আরেকটু যত্ন, পার্টিকে আরেকটু ভালোবাসা, আমার ওপরে যে লিডার তাকে অকুণ্ঠ সমর্থন এবং আনুগত্য, একটা ডিসিপ্লিন পার্টির যা হওয়া উচিত সেইটা আমাদের সকলের মধ্যে জাগুক। আজকে মনে করি এই ফাইট করার ব্যাপারে আমার ইতিহাসের একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ার টাইম ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন উইনস্টন চার্চিল। অত্যন্ত ভারত বিরোধী ছিলেন, অত্যন্ত হিন্দু বিরোধী ছিলেন। ভারতবর্ষকে উইনস্টন চার্চিল স্বাধীনতা দিতে চাননি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের উপর যখন বোম্বিং হচ্ছে, উইনস্টন চার্চিল তখন ষষ্ঠ জর্জকে বলছেন আপনি স্কটল্যান্ডে পেছনের দিকে চলে যান, লন্ডন থেকে একটু পেছনের দিকে সিকিউরিটির জন্য। ষষ্ঠ জর্জ যাননি। সেই অবস্থায় নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি তারা সকলেই শিওর ছিলেন যে অ্যালায়েড পাওয়ার্স ব্রিটেন ধ্বংস হয়ে যাবে হিটলারের সামনে। বিবিসিতে উইনস্টন চার্চিল একটা স্পিচ দিয়েছিলেন, সেটা অন্য ডিফারেন্ট কনটেক্সটে আজকে আমাদেরকে উদ্বেলিত করবে। তিনি বিবিসিতে যে স্পিচটা দিয়েছিলেন তাতে বললেন যে ব্রিটেন হচ্ছে একটা আইল্যান্ড কান্ট্রি, ব্রিটেনকে দখল করতে গেলে পরে সমুদ্র দিয়ে আসতে হবে, সমুদ্র দিয়ে এসে বিচে লড়াই করব আমরা, বিচে হেরে গেলে পরেও ওপরে উঠে রাস্তায় লড়াই করব, রাস্তায় হেরে গেলে পরে আমরা ওপরে পাহাড়ে গিয়ে লড়াই করব, পাহাড়ে হেরে গেলে পরে আমরা পেছনে ফিল্ডে গিয়ে লড়াই করব, কিন্তু আমরা কোনদিন সারেন্ডার করব না। We shall fight on the beaches, we shall fight on the streets, we shall fight on the hills, we shall never surrender. আজকে আমাদের কাছে প্রতিজ্ঞা নিতে হবে এই শুভ দিনে যে আমাদের ভবানীপুর রেজাল্ট এবং আগামী দিনে ছোটখাটো নির্বাচন রেজাল্ট যাই হোক না কেন, এমএলএরা চলে গেছে কয়েকজন, এই পরিপ্রেক্ষিত
আমি বলবো যে আমাদের রেজাল্ট কিন্তু হতাশাব্যঞ্জক নয়। 150-200 পাইনি, এটা একটা দিক। 77 পেয়েছিল। ইট ইজ এ 3 স্টেপ ফরওয়ার্ড, 2 স্টেপস ব্যাক। এই 2 স্টেপস থেকে 3 স্টেপে নিয়ে যাওয়ার কাজ বর্তমান রাজ্য সভাপতির, এবং আমরা আজকে এই শুভ দিনে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা সকলে আপনার পাশে আছি। আমরা যে যেখানে আছি আগামী দিনে আরো যত্ন নিয়ে ভারতীয় জনতা পার্টির সেবা করব, এবং শ্যামাপ্রসাদের এই স্বপ্ন খালি হোমল্যান্ড নয়, একটা সিকিউর হোমল্যান্ড যেখানে সমস্ত নাগরিকের সর্বাঙ্গীন উন্নতি হবে, নারীর সুরক্ষা হবে, দেশের উন্নয়ন পর্বে পশ্চিমবঙ্গের একটা বিশিষ্ট ভূমিকা থাকবে। সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা এইখানে রাজ্য সভাপতিকে আশ্বাস দেব। এই সামান্য কটি কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অসীমদা। কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ভারত মাতা কি। সকলকে নমস্কার। আজকের এই সন্ধ্যা এক ঐতিহাসিক সন্ধ্যা, যেখানে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মাননীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্যে আমরা সকলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে আজকে উপস্থিত হয়েছি। আজকে এই মহতী সমারোহে আজকে উপস্থিত আমাদের মাননীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের মধ্যে উপস্থিত আমাদের মাননীয় দিলীপ ঘোষ, আমাদের মধ্যে আজকে উপস্থিত মাননীয় ডক্টর অসীম ঘোষ, আমাদের মধ্যে আজকে উপস্থিত আমাদের মাননীয় রাহুল সিনহা, আমাদের মধ্যে উপস্থিত মাননীয় আমাদের বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারী, আমাদের মধ্যে উপস্থিত আমাদের মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয়। এছাড়া আমাদের অনেক সাংসদরা আজকে আছেন, সকলের নাম আর বলছি না সংক্ষিপ্ত সময়। সকল সাংসদদের এবং আমাদের যারা বরিষ্ঠ কার্যকর্তা আছেন, সম্মুখে আগত দূর দূরান্ত থেকে সমস্ত জেলা থেকে জেলার সভাপতি তৎসহ সমস্ত মোর্চা থেকে বরিষ্ঠ নেতৃত্ব এবং যে বুথ স্তরের কর্মীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি খুব কম সময় ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি, খুব অল্প অভিজ্ঞতা, কিন্তু সেই স্বল্প অভিজ্ঞতা থেকেও দু একটা কথা বলে আমি শেষ করতে চাই, বেশি বাড়াবো না। এই কদিনের অভিজ্ঞতায় আমার মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, যে গতি, যে পথ, সেই পথ ভারতবর্ষকে সারা বিশ্বের বুকে শিখরে নিয়ে যাওয়া। আমি মনে করি এই শিখরে নিয়ে যাওয়ার পেছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টার পাশাপাশি যে কর্মকাণ্ড আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি, তা সত্যি এই ধারাকে আগে বয়ে নিয়ে যাবে। এবং বাংলা যতক্ষণ না পর্যন্ত এই জায়গাতে মুখ্য ভূমিকা রাখবে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের দরবারে এই জায়গার অনেকটাই পেছনে পড়ে রয়েছে আমি বলে মনে করি। তাই বাংলাকে আগামী দিনে আরো আরো বেশিভাবে নেতৃত্ব দিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে যে ফিলিংস, অর্থাৎ যে চিন্তাভাবনা আমাদের মধ্যে রয়েছে, আমরা একটা কথা চিন্তা করছি না যে পার্শ্ববর্তী যে কটা রাজ্য আছে সেই কটা রাজ্যতে আজকে আমরা বিরোধী দল হিসেবে যে কটা সিট পেয়েছি, সেই কটা সিট অন্যান্য সেই রাজ্যগুলোতে উইনিং ফ্যাক্টর। আজকে আসাম থেকে শুরু করে
ত্রিপুরা থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, ঝাড়খণ্ড থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে সব জায়গাতে উইনিং ফ্যাক্টর ৭৭টা সিট। তো আমরা ওয়াই উই আর বিং ডিমোরালাইজড? উই শুডেন্ট বি, আমাদের উচিত নয়। আমাদের মনে অনেক, আমাদের বরিষ্ঠ নেতৃত্বরা বলেছেন, খুব আনন্দ লাগছিল মনের ভিতরে যে নেগেটিভ পজিটিভ নিয়েই বক্তব্য হচ্ছিল। তো সেখানে মনে হয় যে আমাদের কখনোই এটা চিন্তা করা উচিত নয় যে আমরা হয়তোবা কোনো সমস্যায় পড়েছি বা কিছু সমস্যা হচ্ছে। এখন এটা সময় যে টিএমসি জেতার পর থেকে তাদের যে অ্যাক্টিভিটিস সেটা এখান থেকে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা স্বাভাবিকও ব্যাপার। কিছু লোকের টেন্ডেন্সিও থাকবে চলে যাবার, যেমন কিছু লোকের টেন্ডেন্সি বিভিন্নভাবে অন্যভাবে হয়ে থাকে, সেরকম চলে যাবার টেন্ডেন্সিও আছে। কিন্তু এর মানে এই নয় যে ভারতীয় জনতা পার্টি ফুরিয়ে যাচ্ছে। আমি মনে করি যারা মনে প্রাণে ভারতীয় জনতা পার্টি করেছে বা করছে তারা কখনোই দূরে চলে যাবে না। তাদের ভয় দেখিয়ে, তাদের প্রলোভন দেখিয়ে হয়তোবা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বেশিরভাগই ভয় দেখিয়ে, কিন্তু সেটা সাময়িক। আমি মনে করি তারা ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবে আগামী যে কোনো নির্বাচনে। কারণ ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা শুধু পাবার আশায় নয় বা নিজের সেটেলমেন্টের জন্য নয়। ভারতীয় জনতা পার্টির লক্ষ্যমাত্রা ভারতবর্ষকে এবং স্টেটকে প্রতিষ্ঠা করবার জন্য। এবং সেই লক্ষ্যে আমরা সকলে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা জানি যে একটা বৃহত্তর সংখ্যায় আমাদের জয়লাভ, এটাও একটা রেকর্ড পশ্চিমবঙ্গে, যে ৭৭টা সিটে বিরোধীরা এইভাবে এসে দাপিয়ে বেড়াচ্ছে। আমি আশা রাখি যে আমি নিজে অ্যাজ এ সাংসদ হিসেবে আমি যদি আমার লোকসভাকে সুন্দরভাবে আমি প্রোটেকশন দিয়ে রাখি, প্রত্যেকজন আমাদের সাংসদরা করে, পাশাপাশি আমাদের এমএলএরা করে, এটা একটা টিএমসি তথা বিরোধী এবং সমস্ত আদার্স দলের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। না, ভারতীয় জনতা পার্টির এমতো অবস্থাতেও এরা প্রোটেকশন বোঝে, এরা ডিফেন্স বোঝে, এরা লড়াই করতে জানে। তাই আমার সকল সাংসদদের কাছে এবং এমএলএদের কাছে আমার অনুরোধ যে আপনাদের স্তর আপনারা ধরে রাখার চেষ্টা করুন। এটাই একটা বড় দৃষ্টান্ত হবে বলে মনে করি। 24 একটা বড় লক্ষ্যমাত্রা। আমরা 24-এ দেখিয়ে দেব যা সিট পেয়েছিলাম তার চাইতে আমরা বেশি সিট নিয়ে দেখিয়ে দেব। এটাই হবে আমাদের লড়াইয়ের মুখ্য উদ্দেশ্য এবং ডেস্টিনেশন। বেশি বক্তব্য বলবো না। সর্বশেষে সুকান্ত দাকে আরেকবার আমার পক্ষ থেকে আমার শুভেচ্ছা এবং আমাদের মাননীয় দিলীপ দাকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ভারত মাতার জয়। ধন্যবাদ শান্তনুদা। নন্দীগ্রামের বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীকে যিনি নন এমএলএ মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো তার বক্তব্য রাখার জন্য। সমবেত ভদ্রমণ্ডলী, নির্বাচন পরবর্তী সময়ে যারা শহীদ হয়েছেন তাদের বিদেয়ী আত্মাকে আমি নতমস্তকে প্রথমে প্রণাম নিবেদন করছি। প্রায় 3 ঘন্টা আপনারা এখানে সমবেত হয়েছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ সব জায়গায় দল আমাকে এগিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা করেছে, বলার সুযোগ দিয়েছে, বলার সুযোগ দেবে। তাই সংক্ষিপ্ত বক্তব্য রেখে শেষ করব। আজকের এই সুন্দর মিলিত হওয়ার যে সুযোগ করে দিয়েছেন ব্যবস্থাপক সংগঠক, আমাদের সংগঠন মন্ত্রী, সাধারণ সম্পাদক সংগঠন এই রাজ্যের অমিতাভ চক্রবর্তী মহোদয় এবং তার পুরো টিমকে প্রথমেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা যাকে বরণ করে নিলাম অন্তর থেকে, যাকে সামনে রেখে, যার পদমর্যাদাকে সামনে রেখে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম
চোরইবতী চোরইবতী এগিয়ে যাব এগিয়ে যাব। ডক্টর সুকান্ত মজুমদার মাননীয় সাংসদ, আমাদের দলের নবমনোনীত রাজ্য সভাপতি, তাকে হৃদয় থেকে অন্তর থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা এই মঞ্চে পেয়েছি বর্ষিয়ান প্রাক্তন সভাপতি এবং প্রণম্য অধ্যাপক অসীম ঘোষ মহোদয়কে। আমরা এই মঞ্চে পেয়েছি যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পল্লবিত হয়েছে, সুশোভিত হয়েছে। 18 জন এমপি দিল্লি পাঠিয়েছে, 77টি কেন্দ্রে পার্টি জিতেছে। আমাদের সর্বভারতীয় সহসভাপতি, সদ্য বিদায়ী সভাপতি সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়, তাকে আমি কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করি। এখানে আমাদের সর্বভারতীয় নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহোদয় আছেন। আমাদের মধ্যে তরুণ রাষ্ট্রমন্ত্রী